আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের চার্টের উপরে ক্লাস নিব, চার্ট ওয়ার্ক। তোমরা খুব ভালো করে লক্ষ্য করবে। তো গত ক্লাসগুলো যেগুলো পড়েছিলাম, চার্ট কাকে বলে, চার্ট ওয়ার্ক কাকে বলে, তারপরে বিভিন্ন পাবলিকেশন সম্পর্কে পড়ানো হয়েছে। এরপর আস্তে আস্তে আমরা চার্ট ওয়ার্ক কিভাবে করে এগুলো প্র্যাকটিক্যাল দেখবো, ভিডিও দেখবো প্র্যাকটিক্যাল কিভাবে চার্ট ওয়ার্ক করতে হয়। তো চার্ট ওয়ার্ক করার আগে চার্টে কিছু সিম্বল আছে, অর্থাৎ কিছু সিম্বল চার্টে দেয়া থাকে। তো ওই সিম্বলগুলা আমাদের আগে জেনে নিতে হবে। সিম্বলগুলো জানা থাকলে আমাদের চার্ট ওয়ার্ক করতে সুবিধা হবে। এখন আমরা যাব চার্ট সিম্বল কি জিনিস, কাকে বলে। চার্ট সিম্বল বলে যে একটা চার্ট, আমরা আগেই দেখেছিলাম যে একটা চার্ট হচ্ছে একটা পেপারে কিছু ছবি আঁকা থাকে। সেই ছবিগুলো বিভিন্ন জিনিসের ছোট ছোট সিম্বল আকারে দেয়া থাকে ছবিগুলো। যেমন একটা পানির ট্যাঙ্ক, সেই পানির ট্যাঙ্ক, ওখানে তো ট্যাঙ্ক বসানো যাবে না, তো পানির ট্যাঙ্কের একটা ছোট সিম্বল দেয়া থাকে যে এইটা দেখলে বুঝতে হবে এটা পানির ট্যাঙ্ক। তারপর যেমন নদীর যে গভীরতা আছে, পানির গভীরতা, সেই গভীরতাও সেখানে দেওয়া থাকে, কিন্তু এইটা ওখানে একটা লেখা থাকে, সেই লেখাটা দেখলে বুঝতে হবে এটা গভীরতা। তারপরে পানির নিচে বিভিন্ন ধরনের অবস্ট্রাকশন থাকে, অর্থাৎ র্যাক যাকে বলে, সেই অবস্ট্রাকশন গুলোও আমাদের জানতে হবে। সেই অবস্ট্রাকশন গুলো কিভাবে বুঝবো যে পানির নিচে আছে কিনা? আমরা যখন পানির উপর দিয়ে জাহাজ চালিয়ে যাব, তখন তো আমরা বুঝতে পারবো না যে সেখানে পানির নিচে কোনো অবস্ট্রাকশন আছে কিনা, র্যাক আছে কিনা, ওর উপর দিয়ে আমি জাহাজ চালিয়ে যেতে পারবো কিনা। তো এগুলো আমাদের তখন জানতে হবে, এবং চার্ট দেখলে এগুলো আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, এখানে আমাদের অবস্ট্রাকশন আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো যে ডেস্কটপে দেখা যাচ্ছে চার্ট সিম্বল একটা পেজ তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকে তোমরা এটা কপি করে রাখবে। এখান থেকে আমরা শিখাবো যে চার্টে যে ছোট ছোট লেখাগুলো থাকবে, সেই লেখাগুলোর কি মানে। তো এখন তোমরা এগুলা ভালো করে লক্ষ্য করে মুখস্থ করে রাখবে, এবং কোনটার কি লেখার এবং এর মানেটা কি, এটা আমি ডিটেলস বলে দিব। এটা তোমরা রেকর্ড করে রাখবে এবং পরবর্তীতে শুনবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ তুমি যদি চার্ট সিম্বল না বুঝো তাহলে চার্ট ওয়ার্ক করতে পারবে না, এবং চার্ট ওয়ার্ক যদি করতে না পারো তাহলে তুমি ডিপ সিতে বা কোস্টাল ওয়াটারে, ইভেন ইনল্যান্ড ওয়াটারেও অনেক জায়গায় নেভিগেশন করতে পারবে না। আর as a marine cadet, of course you should know everything very well. And okay, now start. You see, first thing is symbol. There is 4 column. Number 1 column is symbol, number 2 meaning, number 3 again symbol, number 4 meaning. একই জিনিস, এটা তোমার এখানে একবার আসছে, এবার পরবর্তী কলামে আবার নতুন অন্য সিম্বল চলে আসছে। তো প্রথমে দেখো বন্ধুরা, যে প্রথমে আমরা দেখছি যে সিম্বল মানে হচ্ছে এটা তোমার চার্টে দেয়া থাকবে। এই সিম্বলটা বুঝতে হবে যে সিম্বল মানে হচ্ছে এটা চার্টে এরকম লেখা থাকবে, আর মিনিং যেটা এটা তোমাদের মুখস্থ রাখতে হবে। তো এখন দেখো যে এখানে সিম্বল আমরা দেখতে পাচ্ছি LAT। এটা দ্বারা আমরা কি বুঝবো? LAT মানে হচ্ছে লেটিচুড। LAT মানে হচ্ছে লেটিচুড। ফার্স্ট সেমিস্টারে তোমাদেরকে প্রিন্সিপাল অফ নেভিগেশন ক্লাসে LAT, লেটিচুড কাকে বলে এটা আমরা শিখিয়েছিলাম। এটা আমি শিখিয়েছিলাম এবং ড্রয়িং করা আছে, তোমাদের নোটগুলো খুলে দেখবে, সেখানে সুন্দর করে তোমাদেরকে ড্রয়িং করে দেওয়া হয়েছে। লেটিচুড কাকে বলে, লঙ্গিচুড কাকে বলে, কোর্স কাকে বলে। তো এরপরে দেখো LAT মানে হচ্ছে লেটিচুড। তো লেটিচুডটা সাধারণত এটা থাকবে হচ্ছে নর্থ সাউথ বরাবর একটা যে রেখাগুলো থাকে, ওগুলোই হচ্ছে লেটিচুড। আর
লঙ্গিটিউড হচ্ছে LONG যদি দেখা থাকে তাহলে বুঝতে হবে এটা হচ্ছে লঙ্গিটিউড। এরপরে হচ্ছে PA, এখানে দেখো যে দেয়া আছে PA মানে হচ্ছে পজিশন অ্যাপ্রক্সিমেট। PA মানে হচ্ছে পজিশন অ্যাপ্রক্সিমেট। এটার মানে হচ্ছে কি, যে পজিশন অ্যাপ্রক্সিমেট তার মানে হচ্ছে পজিশনটা খুব কাছাকাছি। এটা কোথায় দেয়া থাকবে এটা জেনে রাখো, যে PA মানে হচ্ছে পজিশন অ্যাপ্রক্সিমেট। এটা সাপোজ যে একটা সিম্বল দেয়া আছে যেখানে কোনো জাহাজ ডুবে আছে বা এরকম কিছু একটা জিনিসের সিম্বল দিয়ে তার পাশে PA লেখা আছে, তখন বুঝতে হবে যে জাহাজ ডোবার যে সিম্বলটা যেখানে দেয়া আছে যে পজিশনটা ঠিক অ্যাপ্রক্সিমেট মানে এর কাছাকাছি, একুরেট ওখানে নয়, এর হয়তো বা ডানে অথবা একটু বামে অথবা একটু উপরে নিচে এরকম হবে, কাছাকাছি। তো সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, যেখানে যে PA লেখাটা দেখবো তাহলে বুঝতে পারবো যে ওই যে পজিশনটা চার্টে দেয়া আছে ওটা এই পজিশনের কাছাকাছি। এই জন্য আমাকে এই স্থানটা থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে যেতে হবে। তারপরে আসবে PD, এটা থাকবে, তখন বুঝতে হবে হচ্ছে পজিশন ডাউটফুল। ডাউটফুল তোমরা বুঝতে পারছো যে সন্দেহজনক, ডাউট করা মানে হচ্ছে সন্দেহ করা। PD বলতে বোঝাবে পজিশন ডাউটফুল অর্থাৎ সন্দেহজনক অবস্থান। PD হচ্ছে সন্দেহজনক অবস্থান। আগেরটা ছিল PA পজিশন অ্যাপ্রক্সিমেট, মানে পজিশন আছে ঠিক আছে কিন্তু অ্যাপ্রক্সিমেট কাছাকাছি। আর PD মানে পজিশন ডাউটফুল, সন্দেহজনক অবস্থান, মানে এইটা হইতেও পারে নাও হইতে পারে, এরকম একটা সিচুয়েশন। তো এইসব ক্ষেত্রেও আমরা এটাকে পজিশন এইটাই ধরে নেব এবং এটাকেও নিরাপদ দূরত্ব বজায় রেখে যাব। এরপরে হচ্ছে VAR, ভেরিয়েশন। তো ভেরিয়েশনটা আশা করি তোমাদের এটা অলরেডি কম্পাস ক্লাসে বোঝানো হয়েছিল, যে কম্পাস ক্লাসের ভিতরে ভেরিয়েশন কাকে বলে, ডেভিয়েশন কাকে বলে, এই সমস্ত জিনিসগুলো তোমাদের অলরেডি চলে আসছে। তারপর একটু ব্রিফ করে দিচ্ছি। ভেরিয়েশন, VAR মানে ভেরিয়েশন, আরেকটা হচ্ছে DEV, ডেভিয়েশন। ভেরিয়েশন এবং ডেভিয়েশন তোমরা সবাই জানো যে কম্পাস কম্পাস তোমরা সবাই দেখেছো, যেটা নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট মিন করে, ম্যাগনেটিক কম্পাস। সেই কম্পাসটা অলরেডি তোমরা সবাই দেখেছো। তো ওই কম্পাসটা একেবারে একুরেট একটা পজিশন দেয় না। তোমরা সবাই জানো যে পৃথিবীর নিজস্ব একটা চৌম্বকত্ব আছে, পৃথিবীর নিজস্ব একটা চৌম্বকত্ব আছে, যেটা নর্থ পোল এবং সাউথ পোল থেকে বের হয়ে তোমার একত্রিত হয়। তো নিজস্ব একটা চৌম্বকত্ব পৃথিবীর আছে, সেই চৌম্বকত্বের দ্বারা আমাদের ম্যাগনেটিক কম্পাসগুলো প্রভাবিত হয়, সেই চৌম্বকত্বের দ্বারা ম্যাগনেটিক কম্পাসগুলো প্রভাবিত হয়। তো চার্টে দেয়া থাকে যে এটা প্রভাবটা এক এক স্থানের জন্য এক এক রকম। যেমন আমাদের এখানে তোমার ম্যাগনেটিক কম্পাসে যে প্রভাব পড়বে, তোমার বন্ধু আছে মনে করো যে রাশিয়া আছে, তো সেখানে তার ম্যাগনেটের উপর প্রভাবটা অন্য রকমের হবে, চেঞ্জ হবে, ডিফারেন্স হবে। তো এই জন্য চার্টে তোমার এক একটা এলাকার জন্য এক একটা ভেরিয়েশন দেয়া থাকে। এটা দেয়া থাকে কম্পাস রোজ, মনে রাখো কম্পাস রোজ নামে একটা সার্কেল আছে, যে সার্কেলটা চার্টে দেয়া থাকে এবং সেই সার্কেলের মাধ্যমেই আমরা কোর্স বের করে থাকি। সেই সার্কেলের ভিতরেই ভেরিয়েশনটা দেয়া থাকে। ওকে, তো এরপরে আসো আর ডেভিয়েশন যেটা বলছিলাম, এটা হচ্ছে জাহাজের চৌম্বকত্ব। অর্থাৎ তুমি ম্যাগনেটিক কম্পাসটা যখন তুমি জাহাজে নিয়ে যাবে, তখন আমরা জানি কি যে লোহা কম্পাসকে আকর্ষণ করে, লোহা তোমার কম্পাসকে আকর্ষণ করে। তো জাহাজ পুরাটাই লোহা দিয়ে তৈরি, তো এর প্রভাবও তোমার কম্পাসের উপরে পড়বে। তো জাহাজের যে একটা প্রভাব, জাহাজের লোহার যে একটা প্রভাব, চৌম্বকত্বের প্রভাব, এটাকে বলা হয় ডেভিয়েশন। আর পৃথিবীর চৌম্বকত্বের প্রভাবকে বলে ভেরিয়েশন। এই দুটোই কম্পাসের উপরে প্রভাব ফেলে। এই দুটো মিলিত রূপ হচ্ছে কম্পাস ইরর।
এই ভেরিয়েশন এবং ডেভিয়েশনের মিলিত রূপ হচ্ছে কম্পাস ইরর। কম্পাস ইরর। এরপরে আসেন, এরপরে বন্ধুরা আসো, এখানে দেখতে পাচ্ছ কার্সরটার দিকে খেয়াল করো, জেটি লেখা আছে। জেটি, জেটি যখন থাকবে, এই যে দেখো ছোট একটা রেখার মতো আছে, এরপরে সোজা একটা টান, এরপরে একটা মোটা রেখা, এই যে এখানে দেখো এই যে বাঁকা বাঁকা, এরপরে একটা টান আছে। তো এগুলো যখন তোমরা দেখবে তখন বুঝতে পারবে যে এটা না, এটা হচ্ছে জেটি। জেটি কাকে বলে? জেটি হচ্ছে একটা জাহাজকে, একটা জাহাজকে তুমি যখন একটা দেশে নিয়ে যাবে বা কোনো একটা পোর্টে নিয়ে যাবে, তখন কি করতে হবে? জাহাজটা কোথাও না কোথাও ভিড়াতে হবে। সেই জাহাজটা যেখানে তুমি অ্যালংসাইড করবে, যেখানে বার্থ নিবে, বার্থিং করবে, সেই জায়গাটাকে বলা হচ্ছে জেটি। ঠিক আছে বন্ধুরা, জেটি, এটাকে বলবো আমরা জেটি। এরপরে আসো, আর টার্মিনাল বলা হয় সাধারণত আমাদের যে আমাদের ডিপটিসির ওপারে যে সমস্ত লঞ্চগুলো ভিড়তে দেখো, আমাদের সিদ্দিকি যেখানে ভিড়ানো আছে, এগুলোকে বলা হচ্ছে টার্মিনাল বা পল্টন। আর জেটিটা সাধারণত ফিক্সড করা থাকে, পিলার দিয়ে মাটির সাথে ফিক্সড করা থাকে। এরপরে আসো, কার্সরের দিকে খেয়াল করো, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ছোট রেখার মতো, আর এখানে লেখা আছে ম্যানগ্রোভ। এই যে ছোট লেখাটা তোমরা খেয়াল করো, এটা হচ্ছে ছোট লেখাটা প্রথমে এম দেখা যাচ্ছে, তাই না? এটা হচ্ছে ম্যানগ্রোভ এই লেখাটা। এরপর আরেকটু উপরের দিকে দেখো, এখানে কি আছে? কতগুলো গাছের মতো এরকম ছোট ছোট বনের মতো আঁকা আছে। এইটা দেখলে বুঝতে হবে এটা হচ্ছে ম্যানগ্রোভ বনাঞ্চল। তার মানে হচ্ছে এটা হচ্ছে ম্যানগ্রোভ বনাঞ্চল। বলতে ম্যানগ্রোভ বনাঞ্চল কাকে বলে? সুন্দরবন সম্পর্কে আমরা সবাই জানি। সুন্দরবনে যেরকম ঘন গাছপালা আছে, তারপরে সাগরের তীরে গড়ে উঠেছে, তো এগুলোকে বলে ম্যানগ্রোভ বনাঞ্চল। এটা চার্টে দেওয়া থাকবে। এরপরে আসো, এটা দেখতে পাচ্ছ একটা বিমানের মতো, এটা সার্কেল দিয়ে ক্লোজ করা আছে। তো এই সিম্বলটা যেখানে দেওয়া থাকবে তখন বুঝতে হবে এটা হচ্ছে একটা এয়ারপোর্ট, অর্থাৎ এখানে তোমার বিমান ল্যান্ড করবে, ফ্লাই করবে। এটা দেখলে বুঝতে হবে এখানে এয়ারপোর্ট আছে। তো তোমার সি পোর্টের কাছাকাছি যদি এয়ারপোর্ট থাকে তো এটা চার্টে তোমরা দেখতে পাবে। তবে আরো যদি ভিতরে থাকে ওইটা চার্টে আসবে না, কারণ নেভিগেশন চার্টটা সাধারণত করা হয়ে থাকে নদী বা সাগর বা কোস্ট এরিয়ার আশেপাশের কিছু এলাকা দেয়া থাকে, আর মূলত নদী এবং সাগর এটাকেই মেনশন করার উদ্দেশ্য থাকে। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ছোট বুদবুদের মতো আছে অনেকগুলা, এরপর আর কত একটা রেখার মতো আছে। যদি এটা দেখতে পাই তাহলে বুঝতে হবে যে এখানে হচ্ছে একটা তার, একটা তার আছে, তার আছে। এইখানে দেখো এই যে ছোট্ট কার্সরটা যেখানে দেওয়া আছে, এখানে 20 লেখা আছে, 20, এবং উপরে এবং নিচে দুটো দাগের মতো দেওয়া আছে। তার মানে হচ্ছে উপরে এবং নিচে, অর্থাৎ এটা হচ্ছে ভার্টিক্যাল ক্লিয়ারেন্স। ভার্টিক্যাল বুঝতে পারছো? ভার্টিক্যাল হচ্ছে উপরে এবং নিচের, অর্থাৎ তুমি জাহাজ নিয়ে সি লেভেলে যে যাবে, ওয়াটার লেভেল, সেই ওয়াটার লেভেল থেকে তোমার মাথার উপরে, অর্থাৎ খাড়া দূরত্ব যেটাকে বলে ভার্টিক্যাল মানে খাড়া দূরত্ব, তোমার সি লেভেল থেকে মাথার উপরে যতটুকু দূরত্ব হবে সেটাকে বলে ভার্টিক্যাল ক্লিয়ারেন্স। তো এখানে যেমন 20 লেখা আছে, তাহলে বুঝতে হবে যে তোমার সি লেভেল থেকে এই যে তারটা গেছে, এই তারের উচ্চতা হচ্ছে 20 মিটার। এখন এটার কাজ কি? এটার কাজ হচ্ছে তোমার জাহাজের এয়ার ড্রাফট কত, এটা তোমার বের করতে হবে আগেই। এয়ার ড্রাফট আগে বের করে নিতে হবে, তাহলে তুমি এর উপর দিয়ে এই 20 মিটার তারের নিচ দিয়ে যেতে পারবে কিনা এটা বুঝতে পারবে। মনে করো যে তোমার এয়ার ড্রাফট আছে 21 মিটার, তো এই 21 মিটার এয়ার ড্রাফট নিয়ে তুমি তো ব্রিজের নিচ দিয়ে, ওই তারের নিচ দিয়ে তো যেতে পারবে না, কারণ ওখানে 20 মিটার আছে, তাই 1 মিটার জন্য তারে তোমার জাহাজ লেগে যাবে। এই জন্য কি করতে হবে? তোমার যাহা হয় জাহাজের ড্রাফট আরো 1 মিটার কমিয়ে ফেলতে হবে, বাড়িয়ে ফেলতে হবে ড্রাফট, তাহলে তোমার এয়ার ড্রাফট কমে যাবে। অথবা যখন ফুল ভাটা হয়, ভাটার সময় ওই জায়গাটা পাস করতে হবে যাতে তোমার তার মাথায় না লেগে যায়। এরপরে যেটা আছে দেখো, এটা হচ্ছে
সোজা একটা লাইন, এটা হচ্ছে পাইপলাইন বলা হয়। এটা হচ্ছে পাইপলাইন। তো পাইপলাইনেরও এটা হচ্ছে মাথার উপরের পাইপলাইন। এটা হচ্ছে মাথার উপরের পাইপলাইন। এটারও ভার্টিক্যাল ক্লিয়ারেন্স দেওয়া আছে, যেমন 20 দেওয়া আছে, তার মানে হচ্ছে মাথার উপর দিয়ে যদি কোনো পাইপলাইন যায় এটারও 20 মিটারের ক্লিয়ারেন্স আছে। তো এখানে যদি 15 থাকে তাহলে 15 মিটার, যদি 10 থাকে 10 মিটার, যত থাকে তত মিটার। এরপরে এখানে দেখো এটা গোল দেয়া আছে, গোলের উপরে ফোঁটা দেয়া আছে টাওয়ার। আর এখানে আরেকটা সিম্বল দেওয়া আছে ছোট, এটা হচ্ছে টাওয়ার। এটা এখন মোবাইল টাওয়ার হতে পারে বা অন্য যে কোনো ধরনের টাওয়ার হতে পারে। তারপরে এটা হচ্ছে পানির ট্যাঙ্ক। তোমাদের এখানে পানির ট্যাঙ্ক আছে, অলরেডি তোমরা দেখেছো। পানির ট্যাঙ্কগুলো সাধারণত এরকমই হয়, নিচে একটা কুটির মতো থাকে, উপরে একটা ট্যাঙ্কি থাকে। তো চার্টেও এই সিম্বলটা এরকমই লেখা থাকে, চার্টের সিম্বলটা এরকমই দেওয়া থাকে। এটা দেখলে বুঝতে হবে এখানে পানির ট্যাঙ্ক আছে। আর এই যে একটা দেখতে পাচ্ছি এরপরে হারবার লিমিট। হারবার লিমিট মানে হচ্ছে তোমার যে কিনারা আছে, শোর আছে, তোমার কোস্ট লাইন। কোস্ট লাইন বলে তোমার যেখান থেকে তোমার পানি শুরু হয়েছে ওটাকে কোস্ট লাইন বলে। কোস্ট লাইন থেকে হারবারের যে এরিয়া, হারবারের যে এরিয়া, ওই এরিয়াটা এখানে মার্ক করা থাকে। এবার এটাকে বলে হারবার লিমিট। অর্থাৎ তুমি যদি এর ভিতরে থাকো তাহলে পোর্ট অথরিটি তোমাকে তোমার দায় দায়িত্ব নিবে। এর বাইরে গিয়ে যদি তুমি অ্যাঙ্কর করো বা সেখানে অবস্থান করো তাহলে পোর্ট অথরিটি তোমার দায়ভার গ্রহণ করবে না। এই জন্য হারবার লিমিটটা তোমাদের জানা দরকার। যখন তুমি কোনো পোর্টে যাবে, নতুন কোনো পোর্টে বা বাংলাদেশে আসবে, চিটং পোর্ট হোক বা মংলা পোর্ট, পায়রা পোর্ট, যেখানে যাও, তো হারবার লিমিটের ভিতরে প্রবেশ করে তারপরে অ্যাঙ্কর করার চেষ্টা করবে এবং সেখানে অবস্থান করবে। এবং হারবার লিমিটে প্রবেশ করার পূর্বেই পোর্ট অথরিটিকে ইনফর্ম করতে হয় যে আমরা চলে আসছি বা এখানে অ্যাঙ্কর করতে চাচ্ছি। তখন তারা অনুমোদন দেবে, সেই অনুমোদন সাপেক্ষে তোমরা সেখানে অ্যাঙ্কর করবে বা ভিতরে প্রবেশ করে অবস্থান করবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ একটা ব্রিজের ক্লিয়ারেন্স দেওয়া আছে। ব্রিজের ক্লিয়ারেন্স দেওয়া আছে, এটা হচ্ছে এরকম যদি থাকে বুঝতে হবে এটা একটা ব্রিজ। আর এদিকে 20 লেখা আছে, তার মানে হচ্ছে 20 মিটার হচ্ছে ভার্টিক্যাল ক্লিয়ারেন্স, এবং এখানে 23 দেওয়া আছে, এটা হচ্ছে লম্বা ক্লিয়ারেন্স। অর্থাৎ এটা এতটুকু ফাঁকা আছে জায়গা, এর 23 মিটার ফাঁকা আছে, ফাঁকা দিয়ে তুমি যেতে পারবে। তারপরে আসো ফিশিং হারবার, যেটা মাছের সিম্বলের মতো দেখা যাচ্ছে, এটা হচ্ছে ফিশিং হারবার। মানে হচ্ছে এই জায়গাটায় যত তোমরা মাছ ধরে আসে জাহাজগুলা, যে এটা বাংলাদেশে এটা নাই, বাংলাদেশে তো ফিশিং হারবার নেই। কর্ণফুলী নদীর ভিতরেই এলোমেলো তোমার বিভিন্ন জায়গায় অ্যাঙ্কর করে থাকে, অথবা মোরিং বয়া আছে, বড় বড় বয়া, যেটা অন্য অনেকগুলো জাহাজ একসাথে ওই বয়ার সাথে আটকানো থাকে, ভাসমান, এগুলো ফ্লোটিং। তো মোরিং বয়ার সাথে আমাদের বাংলাদেশের ফিশিং যে জাহাজগুলো এসে বেঁধে রাখে, বার্থিং করে রাখে, মোর করে রাখে। আর ফিশিং হারবার হচ্ছে, এটা আমি দেখেছি তাইওয়ান, তারপরে বিভিন্ন দেশে এটা আছে ফিশিং হারবার। এটা হচ্ছে একটা বেসিনের মতো থাকে, বেসিনের মতো থাকে, যে সাগর থেকে যে ফিশিং জাহাজগুলো আসে, আসার পরে ভিতরে প্রবেশ করে, ভিতরে প্রবেশ করার পরে দেশের ভিতরে আসার পরে তাদের জন্য বড় একটা এরিয়া তোমার খনন করা বা প্রাকৃতিকভাবে তৈরি যেভাবেই হোক পুকুরের মতো একটা থাকে, বড় একটা পুকুরের মতো থাকে। সেখানে সমস্ত জাহাজগুলো এসে কেউ অ্যাঙ্কর করে, কেউ জেটিতে বাদ করে থাকে, এভাবে অবস্থান করে। এটাকে বলা হচ্ছে ফিশিং হারবার। এরপরে এখানে একটা দেখো তীরের মতো দেয়া আছে, উপরে লেখা আছে 2KN। KN বলতে বোঝানো হচ্ছে নট। নট হচ্ছে এটা গতির একটা একক, নট। এটা সাধারণত আমরা নেভিগেশনে ইউজ করে থাকি। নট, নট শব্দটা নেভিগেশনে সাধারণত ইউজ করা হয়, এয়ারোনটিক্যাল নেভিগেশনে এটা ইউজ করা হয়, আর আমাদের সি নেভিগেশনে এটা ইউজ করা হয় নট। তো এইটা চার্টে যেখানে দেয়া থাকবে তো সেখানে বুঝতে হবে যে 2 নট হচ্ছে স্রোতের গতি। এটা এভারেজ মোটামুটি 2 নট থাকে, তবে এর কম বেশি হয়, কম বেশি হবে। তো এভারেজ সবসময় দেখা যাবে যে 2 নট স্রোত ওখানে আছে, এবং তীর চিহ্নটা যেদিকে ঠিক সেই দিকেই এই স্রোতটা কাজ করবে।
তারপরে এটা হচ্ছে পানির স্রোত দেওয়া আছে, দেখো 2.5 টু 4.5 নট, JAN মানে জানুয়ারি টু MAR মানে মার্চ। তার মানে হচ্ছে জানুয়ারি এবং মার্চ মাসের ভিতরে এই জায়গাটায় পানির স্রোত থাকবে 2.5 নট থেকে 4.5 নট পর্যন্ত। স্রোতের ডিরেকশন হবে এই তীর চিহ্নের দিকে। আর নিচে ছোট করে দেওয়া আছে সি নোট। সি নোট বলতে আমরা বুঝবো যে সি নোট যেখানে লেখা থাকবে বুঝতে হবে যে চার্টের এক কর্নারে এই স্থানটা সম্পর্কে একটু ডিটেলস লেখা আছে। যদি সি নোট দেখতে পাও তাহলে চার্টের যে জায়গাটা লেখা থাকে ওই জায়গাটা চলে যাবে, সেখানে দেখতে পারবে যে হ্যাঁ এটা সম্পর্কে কিছু একটা লেখা আছে। এরপর একটা দেয়া আছে, এ মানে হচ্ছে টেবুলেটেড টাইডাল স্ট্রিম দেখা যায়, এরকম একটা ডায়মন্ডের মতো থাকবে, ভিতরে থাকবে, কোনো জায়গায় বি থাকবে। এটা দেখলে বুঝতে হবে এটা হচ্ছে একটা এটা বলে টেবুলেটেড টাইডাল স্ট্রিম। এই জিনিসটারও মানেটা হচ্ছে চার্টের এক কর্নারে দেয়া থাকবে, নেভিগেশন চার্টের এক কর্নারে এইটা দেয়া থাকবে যে বলতে কি কি বোঝাবে। তো টেবুলেটেড টাইডাল স্ট্রিম জিনিসটা হচ্ছে যে একটা ছক দেয়া আছে, সেখানে একটা টেবিল দেয়া আছে, টেবিলের ভিতরে দেয়া আছে যে হাই ওয়াটারের সাথে তুলনা করে যে হাই ওয়াটারের 1 ঘন্টা আগে স্রোত কত হবে, ডিরেকশন কত হবে, 2 ঘন্টা আগে কত হবে, 3 ঘন্টা আগে কত হবে, 4 ঘন্টা আগে কত হবে, আবার 1 ঘন্টা পরে কত হবে, 2 ঘন্টা পরে কত হবে, যে স্রোতের ডিরেকশন এবং স্পিড কত হবে হাই ওয়াটারের 1 ঘন্টা আগে, 1 ঘন্টা পরে, 2 ঘন্টা আগে, 2 ঘন্টা পরে, এরকম সবগুলা এই স্থানটা বিশেষ করে এই সিম্বলটা যেখানে থাকবে সেখানের জন্য দেয়া থাকবে। এখন একই চার্টের ভিতরে তো অনেকগুলো থাকতে পারবে না, এইটাই দিল, আর অন্য একটা জায়গার যদি এটা দেখাতে চায় তখন বি দিবে, আরেক জায়গায় সি দিবে। তো সবগুলোরই আলাদাভাবে চার্টের কর্নারে টেবিল আকারে দেয়া আছে। এরপরে দেখো এটা র্যাক, যেটা প্রথমেই বলেছিলাম যে ডুবা, সাধারণত আমরা ডুবা নামে বা বাধা নামে পরিচিত। হ্যাঁ, এটা হচ্ছে র্যাক, তা আমরা র্যাক বলে চিনবো এটাকে। র্যাক মানে হচ্ছে বাধা। যেমন এই যে একটা সিম্বল, এই সিম্বলটা যদি থাকে তাহলে বুঝতে হবে এই বরাবর পানির নিচে একটা ডুবা আছে, বাধা আছে, অবস্ট্রাকশন আছে, এর উপর দিয়ে জাহাজ চালানো যাবে না, এর উপর দিয়ে জাহাজ চালানো যাবে না। খেয়াল রাখবে ভালো করে, এটা খুবই ইম্পর্টেন্ট। যদি এরকম চিহ্ন দেওয়া থাকে তাহলে বুঝতে হবে এর উপর দিয়ে জাহাজ চালানো যাবে না। এরপরে এই একটা জাহাজের চিহ্ন দেওয়া আছে, এইটা দেখলে বুঝতে হবে এখানে একটা জাহাজের ডুবন্ত একটা জাহাজ আছে, ডুবে গেছে জাহাজটা, যার একটা মাস্ট অথবা জাহাজের কোনো একটা অংশ দেখা যাচ্ছে। তো এই সমস্ত জায়গাগুলো আমাদের এড়িয়ে চলতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, যে আরো এই যে চার্ট সিম্বল যেগুলো আছে এগুলা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ তোমাদের আবার দেখানো হবে। তো চার্ট সিম্বল গুলো সবকিছু ক্লিয়ার হয়ে গেলে ভালো করে এরপরে আমরা প্র্যাকটিক্যাল চার্ট ওয়ার্ক ক্লাসে যাব, তখন তোমরা চার্ট ওয়ার্ক কিভাবে করতে হয় বুঝতে পারবে। তো সবাই ভালো থাকো, সুখে থাকো, সবাই আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আল্লাহ হাফেজ।